আসসালামু আলাইকুম। ডাক্তার এস এম খালিদুজ্জামান, জামাত প্রার্থী, ঢাকা 17। কোনোদিনই চিনতাম না ডাক্তার, উনি নাকি বিশ্ববিখ্যাত ডাক্তার। আমি কোনোদিনই চিনতাম না, শুনিনি। আমার ধারণা বাংলাদেশের কেউ যে নামটা জানেনি। তো সে নিজেকে এখন হেভিওয়েট প্রার্থী হিসেবে দাবি করছে। তো সে হচ্ছে যে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। সে এমন একটা ভাব দেখাচ্ছে যেন আসলে তারেক রহমান কিছুই না, আসলে তারেক রহমানকে কেউ চেনে না, সে হচ্ছে যে বালসাল। যাই হোক, এই বালসাল একটা কথা বলেছে, সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেবো না। এই কথাটার মানে কি? এবং তার কথা বলার ধরনটা এত মানে কনফিডেন্ট ছিল, তার মানে পুরো ঢাকা শহরকে সেট করে ফেলেছে। ঢাকা ইউনিভার্সিটি 36 পৃষ্ঠার ভিসির মাধ্যমে যেমন ঢাকা ইউনিভার্সিটি দখল করেছে, এরপরে একে একে ইউনিভার্সিটি দখল করেছে, ঠিক তেমনইভাবে তারা ঢাকা শহরের সব সিট কীভাবে নিজেদের আয়ত্ত করা যায়, আয়ত্তে নেওয়া যায়, সে ব্যবস্থা করে ফেলেছে জামাত ইসলাম। অসম্ভব কিছু না। তাদের যে কনফিডেন্স লেভেল, তারা যেভাবে কথাবার্তা বলছে এবং তারা যেভাবে বাজারে কী বলে যেন হাওয়ায় কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে, এতে যে কেউ বিভ্রান্ত হতে পারে। হ্যাঁ, ঢাকা শহরে তারা এমন কিছু ঘটনা ঘটিয়েছে যা অবশ্যই চিন্তার দাবি রাখে। যেমন ঢাকা শহরে ঢাকা 15 জামাতের আমির নির্বাচন করবেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান আসলে কতগুলো ভোট পেয়েছেন? তার জীবদ্দশায় উনি যতগুলো নির্বাচন করেছেন কতগুলো ভোট পেয়েছেন? কিন্তু এবার উনি অনেক ভোট পাবেন। কেন ভোট পাবেন? ঢাকা শহরে প্রচুর ভোটার বেড়েছে। দেখুন, একজন মানুষ তার ভোট কেন্দ্র চেঞ্জ করাটা, অর্থাৎ আপনি যে কেন্দ্রের ভোটার, আপনি যদি অন্য কোনো আসনে ভোট হতে চান, আপনার জন্য কিন্তু বেশ অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কিন্তু জামাতের লোকদের জন্য কিন্তু এটা কিন্তু খুব সহজ। ঢাকা 15-তে 1 থেকে 1.5 লক্ষ ভোটার বেড়ে গেছে এবং তারা সকলেই জামাতের ভোটার। তারা কি করেছে, জামাতে ধরেন 4-5 জন লোক, মানে ধরেন যে পুরো মিরপুর এলাকায়, ওই 15 এলাকায় কিছু লোককে তার লেখের মাধ্যমে তারা তাদের বাসা ভাড়া এবং বিভিন্ন কাগজপত্র, যে ডকুমেন্টগুলো দরকার, বাড়িওয়ালার মাধ্যমে সেই ডকুমেন্টগুলো তারা সাবমিট করেছে। আর নির্বাচন কমিশনে তাদের লোক তো রয়েছেই। তারা এই ব্যবস্থার মাধ্যমে সেখানে অনেকগুলো ভোটার তৈরি করেছে, যাতে ডক্টর শফিকুর রহমান লক্ষাধিকের উপর ভোট পান। এবং লক্ষাধিকের উপর ভোট পেলে একজন মানুষ জয়লাভ করার সম্ভাবনা থাকে। এছাড়া যদি আর সে কথা ছড়িয়ে দিয়ে যে দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো গতি নেই, এই কথা ছড়িয়ে দিয়ে যদি কিছু ভোট বাড়ানো যায়, তো এই ব্যবস্থা করে ঢাকাতে মানে জানা যায় যে অনেকগুলো আসনের ভিতরে জামাত তাদের লোকদেরকে, অর্থাৎ বিভিন্ন জায়গার থেকে লোকজন জড়ো করে এনে বা ঢাকা শহরে জড়ো করে এনে তারা একটা ভোটের কী বলা যায়, একটা ভোটার, নিজেদের একটা ভোটার উপস্থিতি তৈরি করে, যে বিদেশিদেরকে এবং সবাইকে দেখাবে যাকে সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তারপর সারা দেশে তারা ম্যানিপুলেশন করার চিন্তাভাবনা করছে। সম্ভবত এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি, জামাতের কথাবার্তা, হাবভাব এবং মিডিয়াতে তারা যেভাবে, এবং সোশ্যাল মিডিয়া তারা যেভাবে প্রপাগান্ডা ছাড়াচ্ছে, তাতে বোঝা যাচ্ছে জামাত এমন একটা গেম প্ল্যান নিয়ে ব্যস্ত, যে গেম প্ল্যানটা আসলে বিএনপি ধরতে পারছে না। তারা ঢাকা শহরে তাদের ভোটারগুলোকে সবগুলোকে জড়ো করে ঢাকা শহরে দাঁড়িপাল্লার একটা কী বলা যায়, একটা জোয়ার তৈরি হয়েছে দেখিয়ে তারা সারা দেশে ভোট ম্যানিপুলেট করে তারা হয়তো বা দাঁড়িপাল্লাকে ক্ষমতা নিয়ে আসতে পারে। তবে বিএনপি তারা আসলে, এবং বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের প্রশাসন, ওরা আসলে জিনিসটা কতটুকু করতে দেবে তা আমরা জানি না। তবে টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় এবং বাংলাদেশের প্রশাসনের লোকজন টাকার কাছে বিক্রি হওয়ার নজির ভুরি ভুরি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা জানি না জামাত ইসলামের যে পরিমাণ টাকা দিয়ে তারা যেভাবে প্রশাসন কিনে নিচ্ছে, বা প্রশাসনে তাদের লোকজন, কিছু লোক তো তাদের নিজস্ব লোক রয়েছেই, এদের নিয়ে জামাত ইসলাম আসলে কী প্ল্যান করছে আমরা জানি না। যেভাবে তারেক রহমানকে তারা উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, মানে যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, তাকে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, তাতে বলা যায় যে এখানে বিরাট একটা মানে কালো অধ্যায় বা ডার্ক অধ্যায় রয়ে গেছে, বা ডার্ক অধ্যায় তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। আর নির্বাচনটা যদি হয়, সেই নির্বাচনে যদি এরকম ম্যানিপুলেশনের ঘটনা ঘটে যায়, আর যদি বিএনপি যদি নির্বাচনের দিনই যদি এটা প্রতিরোধ করতে না পারে, আসলে নির্বাচন হয়ে গেলে, ক্ষমতা হস্তান্তর হয়ে গেলে বিএনপির জন্য এটা খুব টাফ হয়ে যাবে। কারণ জামাতের যে মিলিশিয়া বাহিনী রয়েছে, এখনও এই মুহূর্তে জামাতের সাথে আসলে অস্ত্রের জোরে, শক্তির জোরে কেউ পারছে না। আর সেই মিলিশিয়া বাহিনী যখন তাদের দল সরকারে চলে আসবে, ম্যানিপুলেট করে হোক আর যেভাবে হোক, তখন আসলে বিএনপির পক্ষে এই মানে মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা কোনো সম্ভব নয়। তো যা করতে হবে নির্বাচনের আগেই করতে হবে, এবং নির্বাচনের আগে করেই আসলে জামাতকে
এমনভাবে কি বলা যায় যে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যাতে তারা কোনোভাবেই নির্বাচন ম্যানিপুলেট করা, ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায়। তারা আওয়ামী লীগের সাথে গত 17 বছর থেকে যে ইঞ্জিনিয়ারিং ইলেকশনটা শিখেছে এবং সেটা তারা যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর করেছে, তাতে যদি দেশের মানুষের উপর কার্যকর করে ফেলে, কারণ সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার এবং জামাতি যেসব সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস রয়েছেন এবং বিভিন্ন জামাতের লোকজন রয়েছে, তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছাড়াচ্ছে, এবার দাড়িপাল্লা ছাড়া কোনো গতি নেই। তখন আপনার আসলে যদি নির্বাচনটা হয়ে গিয়ে ইঞ্জিনিয়ারিং করে যদি তারা ক্ষমতায় বসে যায় বা ক্ষমতার আর কী বলেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যদি তারা যদি নির্বাচনী ফলাফল ডিক্লেয়ার করে দেয়, তাহলে পরবর্তীতে আসলে বিএনপির পক্ষে সেই 2014 সালের নির্বাচনের মতো চুপচাপ তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। অতএব বিএনপির শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে দুই দিক থেকে, এক নির্বাচনী মাঠে এবং দুই প্রশাসনে। ধন্যবাদ।